নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, একজন নবাগত বলতে গেলে নতুন আমি একজন অনভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে আমি নতুন, আমার অভিজ্ঞতাও কম। বাংলাদেশ একটি দরিদ্র জনবহুল দেশ, একটি উন্নয়নশীল দেশ। এই দেশে হাজারো সমস্যা, হাজারো মানুষের সমস্যা। তো একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি এই সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার লক্ষ্য হল মানুষের জন্য কাজ করা, এলাকার উন্নয়ন করা। আমি সারা দেশে পারবো না, আমার নির্বাচন এলাকার জন্য উন্নয়নমূলক কাজ করা। দেখেন 5 আগস্টের পরে আসলে মূলত আইন না মানে একটা প্রবণতা কিন্তু মানুষের মধ্যে লক্ষ্য করা হচ্ছে আইনকে অমান্য করা। তো ধীরে ধীরে এটা ঠিক হয়ে আসবে। আমি অতিরিক্ত পুলিশ সুপার মধ্যে আছেন, ওসি সাহেব আছেন, আমি অনুরোধ করব আইনকে মানতে বাধ্য করতে হবে। আইন যাতে অমান্য না করতে পারে সে যেই হোক। অন্যায়, ছোট ছোট অন্যায় থেকে বড় অন্যায় জন্ম হয়। আসলে দ্বীপেশ্বর নিয়ে যে গল্পটা, এটা আমিও এসপি সাহেব আগে এসপি মহোদয় ছিল, উনি আমাকে জানিয়েছেন, আমি এটা নিয়ে হস্তক্ষেপ করেছি। এটা যদি আমরা আইন প্রয়োগ করি, তাদেরকে আইনের আওতায় আনেন, দেখবেন যে এই প্রবণতা কমে আসবে। আইন প্রয়োগ না হওয়াতে এইসব প্রবণতা কিন্তু বৃদ্ধি পায়। এখানে রাস্তাঘাটে কিছু সমস্যা আছে। আসলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যে রাস্তাগুলো করে, এগুলো কিন্তু ধারণ ক্ষমতা নির্দিষ্ট থাকে। এত পরিবহন চলাচল করলে এই রাস্তা ক্ষতিগ্রস্ত হবে, ভেঙে যাবে। এটা রাস্তায় যে নিম্নমানের কাজ হচ্ছে এটার জন্য, ভৈরব রাস্তা, এই যে কিশোর ভৈরব রাস্তা কিন্তু দেখেন মাঝে মাঝে দ্রুত ভেঙে যায়। তার কারণ যে পরিমাণ যে পরিবহন চলে, এটা এই যে এলপিজি নিয়ে, যে তরল গ্যাস নিয়ে বড় বড় গাড়িগুলো চলে, এগুলো তো 50-60 টন 70 টন হবে। আসলে এখানে যে রাস্তাটার যে বেস, এই বেসটা কিন্তু 10-12 টন চলার মতো ক্ষমতা সম্ভব। যেখানে যে 50-60-70 টন নিয়ে চলে, এতে রাস্তা কিন্তু ভেঙে যায়। যে রাস্তাতে বাস চলতেছে, বাস চান্দা করে ওই রাস্তার ইয়েগুলো করতে হলে একটু কাঠামোটা পরিবর্তন করা প্রয়োজন আমার আগে মনে হয়। আমি এলজিডি এক্সএন মহোদয়ের সঙ্গে কথা বলবো যাতে এই রাস্তাগুলো আর একটু মজবুত করে করা হয়। আর হোসেনপুরে অনেক রাস্তা এখনো, বিশেষ করে চলাচলের রাস্তা, চলাচলের অনুপযোগী, নতুন রাস্তা করতে হবে। আমি এক্সএন মহোদয়ের সঙ্গে ইদানিং কথা হয়েছে। আমি ওনাকে বলেছেন যে আমি আমার প্রশ্ন করতে, আপনি প্রকল্প উন্নয়ন করেন, আমি অর্থ বরাদ্দ কিভাবে করা যায় আমি সেই চেষ্টা করব। এবং বললেন যে আমাদের পল্লী বিদ্যুতের ফিডার পাওয়া যায়, ওইটার যে আমি তো যেহেতু বিদ্যুৎ খনিজ মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলতে হবে, আপনি এটা কি কারণে করা দরকার, এটার সুবিধা অসুবিধা কি, এটা বিষয় এটার বিবরণ উল্লেখ করে দিন। আমি এটা নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলবো। আমি একজন অত্যন্ত সাধারণ মানুষ। আমি কিশোর নিয়ে বেশি থাকি। আমার তো সাধারণ জীবন যাপন, আমার সাধারণভাবে চলাফেরা করি। আমি চাই শুধু আমার হোসেনপুর উন্নয়ন, হোসেনপুরটা অনেকটা, তারপর আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো। যেহেতু জনবহুল দেশ, সেই তুলনায় যোগাযোগ ব্যবস্থা খারাপ, গাড়ি অপ্রতুল, কাজে এখানে কিছু ক্রাইম হয়ে যেতেই পারে। এটা নিয়ন্ত্রণে আনতে আনতে হয়ে যায়, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর উপজেলা প্রশাসন বেশ ভালো সুন্দরভাবে চলে। কিছু সমস্যা থাকবে, যেহেতু উন্নয়নের সঙ্গে তো আর্থিক অর্থের সম্পর্ক আছে। অর্থের বরাদ্দ না থাকলে আপনি উন্নয়ন করতে পারবেন না। অর্থের বরাদ্দটাও থাকতে হবে এখানে। ওই যে আর প্রসঙ্গ হচ্ছে যে চালের যে বিজিএফ এর চাল কম দেওয়া, চেয়ারম্যান আসলে এটা দুষ্টা। এই যেমন বিভিন্ন সময় বস্তাগুলো লুট আনলুট হয় এবং চাল বস্তাগুলো একটু সিদ্ধ হলে কিছু চাল গুদামে পড়ে যায়, যে কারণে চেয়ারম্যান সাহেব কিন্তু চাল কিছু কম পায়। এটা ওনাদের ত্রুটি না। চেয়ারম্যান সাহেব আমার মনে হয় না যে কিছু চাল বিক্রি করিয়া চলার মতো অবস্থায় ওনাদের এই মন মানসিকতা নাই। চালটাই আসলে বিভিন্ন কারণে কম আসে। তো আসলে আমি বিভিন্ন দপ্তরের বিভিন্ন সমস্যা আছে, আমি ম্যাডামকে নিয়ে বসে সমস্ত সমস্যা
অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো সমাধান করা যায় আমি সেগুলো দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করব। বিশেষ করে হাসপাতালটা সেবাটা একটা মানুষের মূল চাহিদা হলো সেবা। এখানে আসলে যে হাসপাতালটা সেটা গোবরগাঁয়ের রুগী আসে, পাকুন্দার রুগী আসে, নান্দাইলের রুগী আসে, এটা অতি দ্রুত এটাকে তো এখন 50 হাজার আছে, এটাকে 100-150 বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা একান্ত প্রয়োজন। আমি এটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি সাক্ষাৎ করে যাতে এটাকে অতি দ্রুত সময়ের মধ্যে 100-150 বিশিষ্ট রূপান্তরিত করার চেষ্টা করবো এবং বিশেষজ্ঞ ডাক্তারের যে অভাবটা এটা আমি দেখবো যদি সিভিল সার্জন পারে তাহলে তো পারো, না হলে আমি ডিজি মহোদয় এটা ওনার একটা আমি এখানে কথা বলবো যাতে বিশেষজ্ঞ 2-3 ডাক্তার আনা যায়, তাহলে এই হাসপাতালের সমস্যাটা সমাধান হবে। চিকিৎসা সেবাটা কিন্তু এটা আবাদত, প্রত্যেক পেশায় কিন্তু মানুষের আবাদত। যে ওটা মুচিগিরি করতেছে তার পেশা ওটা যদি সেটা সঠিক করে, যদি এটার মধ্যে কোনো খারাপ মনোবৃত্তি না থাকে, যদি মুনাফার মনোবৃত্তি না থাকে তাহলে মুনাফা থাকবে সেটা সীমিত, সেটা কিন্তু আবাদত। চিকিৎসাটা দারুণ আবাদত, এটাকে এই পেশাকে আবাদত পেতে হবে। এবং আমরা যারা আছি সবাই মিলে আমি চাই যে আমরা একটা সুন্দর প্রসঙ্গ করি, সুন্দর আমি যেহেতু এই চৌধুরী বিষয়টাকে সংসদ আচরণ নিয়ে থাকবো, আমাকে যে প্রশ্ন ডাকবেন আমাকে পাবেন। আমি একজন বেকার মানুষ বলতে, আমার পরিবার কিন্তু আমার উপর নির্ভরশীল, আমার ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত, আমার এই সারাদিন এসব করে বেড়ানোর কাজ। আমি চাই যে আমাকে মরতে হবে, মানুষ জন্মায় মৃত্যুর জন্য, আমাকে মরতে হবে, মৃত্যুর পরে যেন মানুষ যেন না বলে রূপটা বন্ধ ছিল। আমি তো এই দুর্নামটা নিয়ে মরতে চাই না, আমি চাই সুনামের সহিত আমার যে কার্যকাল আছে যে কদিন থাকি সুনামের সহিত অতিবাহিত করতে। আপনারা সবাই আমাকে সহায়তা করবেন। আমি আপনাদেরকে নিয়ে, মানুষ ভুল ত্রুটি ঊর্ধ্বে মানুষ না, সকল মানুষের ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি থাকতেই পারে। আমরা সবাই তারপরও আমরা সামনের দিকে এগিয়ে নিতে, সবচেয়ে বড় হলো আমাদের এই দেশটা। এই দেশটাকে আমাদের এই দেশের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা সবাই এই মানসিকতার মধ্যে কাজ করি যে মানুষের সেবা করা, মানুষের কল্যাণ করা, দেখবেন যে সবারই মন মানসিকতার পরিবর্তন হবে। আসলে একজন মানুষ সবাইকে খুশি রাখতে পারে, দেখবেন যে একের বুদ্ধি করে অভিযোগ এটা লেগেই আছে হবে। তারপর আমরা সবাই মিলে এই এলাকার উন্নয়ন করতে পারি। ভূষণপুরকে আমি একটা ভালো তো আগেও আমি দেখছি ওনার সঙ্গে আমি পরিচয় হয়েছি, আমি পার্লামেন্ট মেম্বার হওয়ার পূর্ব বিভিন্ন মিটিং অনুষ্ঠানের সাথে হয়েছে। ভূষণপুরে কিছু গ্রুপিং আছে, ওইগুলো আমরা এবার মোটামুটি একটা নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচনটা করছি। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, সবাইকে এক পাল্লা তোলা আটা বেশ জটিল, তারপর আমি করছি এবং আমি সবাইকে বলছি, সরকার সাবধানও করছি যে কখনো কোনো অবস্থায় কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে কোনো ধরনের অসদাচরণ করা চলবে না। কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলবা, যদি না পারে উনি আমাদেরকে বলবা, আমরা আলোচনা করে আমরা সেটা সমাধান করবো। আইনকে নিজের বুদ্ধি চলতে দিতে হবে। আমরা কোনো অবস্থায় প্রশাসনের কোনো কাজে আমরা অন্যায়ভাবে হস্তক্ষেপ করবো। আপনারা আমি যদি না মনে করি আপনারা স্বাধীনভাবে কাজ করবেন, স্বাধীনভাবে আপনাদের কেউ হস্তক্ষেপ করবো কোনো ধরনের অন্যায় অবিচারকে আপনার প্রশ্ন দিবেন। হ্যাঁ, কারণ ছোট অন্যায় কিন্তু বড় অন্যায় জন্য আপনি একটা অন্যায় আবদার প্রশ্ন দিবেন, ধীরে ধীরে আবদার অন্যায় আবদার সব কিন্তু বাড়তে থাকবে। তারপরে যেহেতু কিছু অন্যায় কাজ আমাদের করতে, কিছু অনিয়ম করতে, কারণ মানবিক দিক বিবেচনা করে, মানবিক দিক বিবেচনা করে কিছু কিছু নিয়মের বাইরে কিছু কাজ করতে, সেগুলি ভিন্ন দিক। কিন্তু আইনটা নিয়ে করতে হবে, আপনাদের কাজ স্বাধীনভাবে করবেন, যাতে অন্যায় না করতে পারে সেটা আমরা দেখবো। এবং আমাদের সরকার যথেষ্ট যথেষ্ট কঠোর, যথেষ্ট কঠোর, আন্তরিকভাবে আমরা চাই একটা সুন্দর দেশ করতে। আমরা সরকারের দল হওয়া, সরকারের প্রতিষ্ঠিত হওয়া মানে লুটপাট করার জন্য আমার কোনো অবৈধ অর্থ নেই, আমার কিন্তু কোনো অবৈধ অর্থ নেই। আমি সাধারণ জীবন আমি মোটরসাইকেলে চলি, আমি রিক্সায় চলি, আমি কিন্তু একদম সাধারণ মানুষ। আমি
একটা গাড়ি কেনার প্রয়োজন, কারণ হোসেনপুর আসতে একটা গাড়ি একটু দরকার, ইউনিয়নে যে তোলে গাড়ির দরকার হয়। এইটা সামর্থ্যটা আমার নাই এখন। আমার ছেলে হয়তো চাইতেছি যে সে প্রবাসী অস্ট্রেলিয়া থাকে, সে বলতে আমি একটা গাড়ি কিনি। এখনো তো আগেই চাইছি, কিন্তু পারছি না, কারণ এটা একটা গাড়ি 40,000 টাকা মাসে ব্যয় হয়। এখন পার্লামেন্ট মেম্বার হিসেবে একটু সম্মানই পাওয়া যাবে, এই ব্যয়টা হয়তো করা যাবে, কিন্তু এখনো তো সম্ভব। তো আমি আপনাদেরকে আসলে সবাইকে নিয়ে আমি সুন্দর কাজ করতে চাই, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে সজ্জীবন যেমন পদ্ধতি বা আপনাদেরকে সুন্দরভাবে সুন্দরটা করতে পারি, এবং আমি নেতৃবৃন্দকেও আলাদা করবো যাতে পরিবেশটা সবাই ঠিক থাকে। আর ওই যে গণযোগ্য হলে আপনারা কোনো কিছু করবেন, আপনারা সঠিক নিয়মে কাজ করবেন, যাতে কাউকে কেউ আইনের ঊর্ধ্বে না, সবাই আইনের ভিতরে। আর কলিমুদের ডিজিএম সাহেব আপনার একটা কোয়ার্টার সরকারি কোয়ার্টারে 8-10 লাখ টাকা জমা হয়, এটা অন্য 20-30 হাজার টাকা জমতে পারে, যেমন 9 টাকা কেটে দেবে। রানিং যেগুলো এগুলো আমি নিয়ন্ত্রণ করছি, এগুলো পুরাতন স্যার 2008 সাল 94 সাল